15 আগস্ট 1975 সাল। ফজরের আজানের পর কাঠ ঢাকা পড়ে রেডিওতে মেজর ডালিমের কণ্ঠ। আমি মেজর ডালিম বলছি। স্বৈরাচারী শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে। এরপর দ্বিতীয়বার ঘোষণা করা হলো শেখ মুজিব এবং তার স্বৈরাচারী সরকারকে উৎখাত করে খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে এবং কারফিউ জারি করা হয়েছে। সহকর্মী হিসেবে শেখ মুজিব যাদের দীর্ঘদিন কাছে এবং পাশে রেখেছেন সেই সকল আওয়ামী লীগের নেতারা নীরব এবং নিশ্চুপ থেকেছেন। সামান্য সংখ্যক কিছু ছাত্রলীগের তরুণ নেতৃস্থানীয় কর্মীরা আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করলে তারা সবাই চুপচাপ থাকার এবং অপেক্ষা করার ও দেখা করার পরামর্শ ও নির্দেশ দেন। নেতাদের ইংরেজিতে একটা কমন ডায়লগ ছিল, যা কোনো কোনো ক্ষেত্রে নির্দেশ হিসেবেও মান্য করা হয়েছে। এই ডায়লগটি হলো ওয়েট অ্যান্ড সি। 75-এর 15 আগস্ট শেখ মুজিব হত্যার পর আওয়ামী নেতাদের ওয়েট অ্যান্ড সি এর রাজনীতি শুরু হয়। ছাত্র নেতাকর্মীদের খুব সামান্য একটি অংশ ওয়েট অ্যান্ড সি রাজনীতি প্রত্যাখ্যান করে অনুল্লেখযোগ্য কর্মতৎপরতা শুরু করে এবং তৎপরতা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ থাকে। এই কর্মতৎপরতায় অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বর্তমান কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর হত্যার সমর্থনে আনন্দ উল্লাস করে রাজপথে কোনো মিছিল হয়নি, আবার হত্যার বিপক্ষেও কোনো শোক সভা, শোক মিছিল এবং প্রতিবাদ মিছিল হয়নি। বলা যায় শেখ মুজিব হত্যাকাণ্ডের পেছনে প্রায় সকল সামরিক এবং বেসামরিক নেতৃত্ব সমর্থন জুগিয়েছিল। অন্তত এই কথা সহজেই বলা যাবে যে সকলে নীরবে এই হত্যা মেনে নিচ্ছিল, কেবলমাত্র ব্যতিক্রম কাদের সিদ্দিকী ছাড়া। মুক্তিযুদ্ধের কিংবদন্তি কাদের সিদ্দিকী শেখ মুজিব হত্যার প্রতিবাদে 1971-এর মুক্তিযুদ্ধের ন্যায় আবারও সশস্ত্র যুদ্ধ শুরু করে। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের নেতারা এবং শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্যরাই খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করে। খন্দকার মোশতাক আহমেদ শেখ মুজিবের স্থলাভিষিক্ত হন। খন্দকার মোশতাক আহমেদ ছিলেন শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার বাণিজ্য মন্ত্রী। খন্দকার মোশতাক আহমেদের রাষ্ট্রপতি হওয়ার সাংবিধানিক কোনো বৈধতা ছিল না। খন্দকার মোশতাকের রাষ্ট্রপতি হওয়ার সাংবিধানিকভাবে সম্পূর্ণ অবৈধ ছিল। তবুও দেশের নতুন রাষ্ট্রপতি পান খন্দকার মোশতাক আহমেদ এবং খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে মন্ত্রিসভায় যোগদান করেন বর্তমান শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্য আবুল হাসান চৌধুরীর পিতা সাবেক রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। শেখ হাসিনার আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য এবং এমপি আব্দুল মান্নান সহ শেখ মুজিবের মন্ত্রিসভার অনেক মন্ত্রীও। খন্দকার মোশতাক আহমেদের রাষ্ট্রপতি হওয়ার সাংবিধানিকভাবে কোনো বৈধতা না থাকা সত্ত্বেও অবৈধভাবে খন্দকার মোশতাক আহমেদকে রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি এবি মাহমুদ হোসেন। এছাড়া মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানী খন্দকার মোশতাকের সামরিক উপদেষ্টা হন। 15 আগস্ট সকাল 9টায় তৎকালীন সেনাবাহিনী প্রধান শেখ হাসিনার দলের বর্তমান এমপি মেজর জেনারেল শফিউল্লাহ সেনাবাহিনীর প্রধান হিসেবে খন্দকার মোশতাক আহমেদের প্রতি আনুগত্য প্রকাশ করে রেডিওতে ভাষণ দেন। এরপর আনুগত্য প্রকাশ করে রেডিওতে ভাষণ দেন বিমান বাহিনীর প্রধান শেখ হাসিনার বর্তমান বিতর্কিত এমপি এ.কে. খন্দকার, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এন.এইচ. খান এবং বিডিআর ও পুলিশ প্রধানগণ। নতুন রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোশতাক আহমেদ পার্লামেন্ট মেম্বারদের সভা ডাকেন। এই সভায় যোগদান করা থেকে বিরত রাখার জন্য ছাত্রনেতা নিহত সৈয়দ নুরুল ইসলাম নুরুর নেতৃত্বে ছাত্রলীগের হাতে গোনা কয়েকজন কর্মী জোট চেষ্টা এবং তদবির চালালেও আওয়ামী লীগের প্রায় সকল এমপি উক্ত সভায় যোগদান করেন। অপরদিকে বিখ্যাত মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম তার জনা 50 সাথী সহ সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে খন্দকার মোশতাক আহমেদের সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করলে ছাত্রনেতা সৈয়দ নুরুল ইসলাম নুরু তার কয়েকজন সঙ্গী নিয়ে বৃহত্তম ময়মনসিংহ এবং বৃহত্তম সিলেট জেলায় সীমান্ত অঞ্চলে কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা সংগঠন জাতীয় মুক্তি বাহিনীতে যোগ দেন। ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম, ইসমত কাদির গামা, রবিউল আলম চৌধুরী অর্থাৎ বর্তমান সরকারি আমলা এবং শেখ হাসিনার পিএস মুক্তাদির চৌধুরী এদের নেতৃত্বে মাত্র শখানেক ছাত্রনেতা এবং কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মতৎপরতা শুরু করলে এই কর্মতৎপরতা প্রতিহত করার জন্য জাসদ ছাত্রলীগ প্রবলভাবে সক্রিয় হয়ে ওঠে। 1975 সালের অক্টোবর মাসের শেষের দিকে ছাত্রলীগের এই মুষ্টিমেয় নেতাকর্মী মিলে সিদ্ধান্ত নিল 4 নভেম্বর 1975 ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে মৌন মিছিল করে যাওয়া হবে। 4 নভেম্বর মৌন মিছিল সফল করে তোলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহরের গোপন বৈঠক চলতে লাগল। 2 নভেম্বর দিবাগত রাতে অর্থাৎ 3 নভেম্বর প্রত্যুষে দেশের দ্বিতীয় সামরিক অভ্যুত্থান ঘটল। 3 নভেম্বর সকালে সোভিয়েত রাশিয়া নির্মিত বোমারু বিমান মিগ-21 আকাশে উড়ল এবং খুবই নিচে দিয়ে ঘন ঘন মহড়া দিতে লাগলো। বাংলাদেশ বেতারের বা রেডিও বাংলাদেশের এবং টেলিভিশন সম্প্রচার সারাদিন বন্ধ রইল।
বোমারু বিমানের নিচ দিয়ে ঘন ঘন মহড়া দেয় এবং রেডিও বন্ধ থাকায় দেশে যে দ্বিতীয়বার সামরিক অভ্যুত্থান হয়েছে এটা স্পষ্ট বোঝা গেল, এবং এটাও সুস্পষ্ট বোঝা গেল যে এই দ্বিতীয় সামরিক অভ্যুত্থানের জয় পরাজয়ের কোনো নিশ্চিত ফলাফল এখনো হয়নি। কোনো পক্ষই এখনো নিশ্চিতভাবে বিজয়ী হয়নি, আর এই জন্যই বোমারু বিমান MiG-21 বারবার নিচে ড্রাইভ দিয়ে প্রতিপক্ষকে বোমা মারার হুমকি দিচ্ছে এবং বেতার রেডিও বন্ধ রয়েছে। বোমারু বিমান বোমা মারার হুমকি দিচ্ছে কিন্তু বোমা মারছে না। এ থেকেই বোঝা যাচ্ছে দুই পক্ষের সাথে আলোচনা চলছে, আর সেই জন্যই যুদ্ধ বিমান আক্রমণের মহড়া দিচ্ছে কিন্তু আক্রমণ করছে না। রাতে হঠাৎ টেলিভিশন সম্প্রচার শুরু করলো, কিন্তু অভ্যুত্থান সম্পর্কে কোনো কিছুই বলা হলো না। 4 নভেম্বর সকালবেলা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মৌন মিছিলের প্রস্তুতি নিয়ে সব মাঝের ছাত্র জনতা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমবেত হলো। সমবেত ছাত্র জনতা বিচ্ছিন্নভাবে সামরিক অভ্যুত্থান নিয়ে আলোচনা শুরু করলো। এদের অধিকাংশেরই ধারণা সেনাবাহিনীর নতুন প্রধান মুক্তিযুদ্ধের ঘোষণাদানকারী মেজর জেনারেল জিয়াউর রহমান অভ্যুত্থান ঘোষণা করেছেন। মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে সাধারণ মানুষের কাছে জেনারেল জিয়ার একটি পরিচিতি ছিল এবং গ্রহণযোগ্যতা ছিল, তাই অনেকেই মনে করেছে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান হয়েছে। অবশ্য কেউ কেউ বলল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ অভ্যুত্থান করেছেন। অভ্যুত্থানের নেতৃত্ব কে দিয়েছেন তা পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে যে 15ই আগস্টে অভ্যুত্থান করে শেখ মুজিবকে যারা হত্যা করেছে তারা এখন আর ক্ষমতায় নেই এবং তারা দেশ ত্যাগ করেছে। ইতিমধ্যে আরো কয়েক শত লোক সমাবেশে যোগ দিয়েছে। 2700 লোক নিয়ে মৌন মিছিল শুরু হলো। মৌন মিছিল ধানমন্ডি 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন অভিমুখে যাত্রা করল। পলাশীর মোড়ে পুলিশ প্রথম বাধা দিল। পুলিশ বলছে, মিছিল নিষিদ্ধ, আপনারা মিছিল করবেন না। কে মিছিল নিষিদ্ধ করেছে জিজ্ঞেস করলে পুলিশ কোনো উত্তর দিতে পারেনি। পুলিশ বলেছে, আপনারা একটু অপেক্ষা করুন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জেনে নিই। কিন্তু মিছিল থামল না, মিছিল চলতে লাগলো। পুলিশও কামকাওয়াস্তে হালকা পাতলা বাধা দিতে লাগলো, কিন্তু প্রকৃত অর্থে পুলিশি বাধা বলতে যা বোঝায় পুলিশ মোটেও দেয়নি। আসলে পুলিশও জানতো না কারা এখন দেশের ক্ষমতায় আছে, দেশে কি হচ্ছে, পুলিশের কি করণীয়। পুলিশ অনেকটা কিংকর্তব্য বিমূঢ় ছিল। নিঃশব্দ মৌন মিছিল সায়েন্স ল্যাবের মোড় পার হয়ে কলাবাগানের দিকে যেতে থাকে। এদিকে পাহাড়ে থাকা সেনাবাহিনীর 10-12 জন সৈন্য মিছিলের দিকে এগিয়ে এলো। সৈন্যদের মিছিলের দিকে এগিয়ে আসতে দেখে বেশ কিছু মিছিলকারী মিছিল ত্যাগ করে আশেপাশে সরে পড়ল। সৈন্যরা মিছিলের দিকে এগিয়ে এলো ঠিকই, কিন্তু মিছিলে বাধা দান বা সমর্থন কোনো কিছুই করলো না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। তবে সৈন্যদের তাকানোর ভঙ্গিটা বিরূপ ছিল। তারা বাঁকা চোখে মিছিলটাকে দেখেছে এবং মনে হচ্ছে তারা দ্বিতীয় সামরিক অভ্যুত্থান এবং সেনাদের করণীয় সম্পর্কে তারাও নিশ্চিত নন। মিছিল কলাবাগান অতিক্রম করার সময় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের মা এবং ছোট ভাই রাশেদ মোশাররফ, অর্থাৎ শেখ হাসিনার ভূমি প্রতিমন্ত্রী, মিছিলে অংশ নিলে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানের বিষয়ে বিস্তারিত জানা যায়। এখানে জানা গেল নতুন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের অনুগত বাহিনী বন্দী করেছে এবং অনন্ত বিলম্বে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ মেজর জেনারেল পদোন্নতি নিয়ে সেনাবাহিনী প্রধান হচ্ছেন। মিছিল 32 নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের গেটে গিয়ে বিকেল 3টায় বিশ্ববিদ্যালয় জমায়েত এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়ে শেষ হয়ে যায়। দুপুর 1টার দিকে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভবনের সামনে থেকে যে যার স্থানে ফিরে যায়। মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে দুপুরের আহার শেষ করে পুরান ঢাকা থেকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রওনা হই আমরা। বিকাল 3টার আগে আমরা ডাকসু ভবনের সামনে উপস্থিত হয়ে দেখি প্রায় 1000 খানেক ছাত্র জনতা ইতিমধ্যেই সমবেত হয়েছে। আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়নি, কিন্তু বিক্ষিপ্তভাবে সবাই আলোচনা করছিল। এই আলাপ আলোচনার মূল বিষয় ছিল জেলখানায় জাতীয় 4 নেতার হত্যা। গতকাল 3রা নভেম্বর শেখ মুজিব হত্যাকারীরা জেলখানার অভ্যন্তরে বন্দী অবস্থায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দানকারী জনাব তাজউদ্দিন আহমেদ, প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী এবং শিল্পমন্ত্রী কামরুজ্জামানকে গুলি করে হত্যা করে এবং তারপর দেশ ত্যাগ করে। ডাকসুর সাবেক ভিপি, বর্তমান কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ইসমত কাদির গামা সংক্ষিপ্ত এবং বিক্ষিপ্ত বক্তৃতার পর মিছিল শুরু হলো। জেলখানায় জাতীয় 4 নেতার হত্যার খবর মিছিলের মানুষগুলো কেমন যেন বিমর্ষ হয়ে গেল। মিছিলটা পুরনো ঢাকার দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু মিছিলের গতি প্রকৃতিটা এমন হলো যে এটা না হলো বিক্ষোভ মিছিল, না হলো মৌন মিছিল। মিছিলটা পুরাতন শহর দিয়ে নাজিমুদ্দিন রোডের সেন্ট্রাল জেলের সামনে দিয়ে সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হক হলের মাঠে এসে শেষ হলো। এখানে মুজাহিদুল ইসলাম সেলিম আগামী 5ই নভেম্বর শোকসভার কর্মসূচি ঘোষণা করে পাড়া মহল্লায় মিছিল এবং পথসভা করার নির্দেশ দিলেন। এর আগে বিকাল 3টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম কোণে 3 নেতার মাজারের সামনে জাতীয় 4 নেতাকে দাফন করার জন্য কবর খোঁড়া হলো, কিন্তু শেষ পর্যন্ত পুলিশের বাধার জন্য জাতীয় 4 নেতাকে এখানে কবর দেয়া গেল না। আমরা 10-11 জন মিছিল করতে করতে পুরাতন শহরে আমাদের মহল্লায় ফিরে এলাম। তখন 8টা হবে।
রাত। মহলে এসে পরিচিত মাইকের দোকান থেকে মাইক এবং গ্যারেজ থেকে রিক্সা নিয়ে মাইক বেঁধে মিছিল এবং পথসভা করতে লাগলাম। পথসভা এবং মিছিলে জাতীয় চার নেতার হত্যার প্রতিবাদে আগামীকাল শোক সভার ঘোষণা দিতে থাকলাম। পথসভা এবং মিছিলে জনতা তো অংশগ্রহণ করলই না, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশগ্রহণ করল না। আমরা 10-11 জন ছাত্র নেতাকর্মী সারাটা পুরাতন শহরের যতটাই এলাকা সম্ভব মিছিল আর পথসভা করতে লাগলাম। রাত 11টার দিকে শ্যামবাজার এলাকায় মিছিল নিয়ে এলে সূত্রাপুর থানার পুলিশ রাস্তার দুই দিক থেকে ঘেরাও করে আমাদের বেধড়ক লাঠিপিটা করে রিক্সা এবং মাইক ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের এই হামলায় গুরুতর আহত হয় ছাত্র ইউনিয়ন নেতা, বর্তমানে সরকারি আমলা খন্দকার শওকত হোসেন জুলিয়াস এবং কবি নজরুল সরকারি কলেজের তুখোড় ছাত্রনেতা, সৎ ও প্রতিবাদী ব্যক্তিত্ব, বিএনপি সরকার কর্তৃক মনোনীত ৭৯ নং ওয়ার্ড চেয়ারম্যান, বর্তমানে জাতীয়তাবাদী দল ৭৯ নং ওয়ার্ড সভাপতি জননেতা মোহাম্মদ ফরিদ উদ্দিন। আমরা সবাই পালিয়ে গেলাম। রাতে কেউই বাসায় থাকতাম না, কিন্তু রিক্সাওয়ালা, রিক্সার মালিক, মাইকওয়ালা এরা সবাই আমার বাসায় এসে রিক্সা আর মাইক দাবি করে বসে। পরদিন সকালে টাকা পয়সা দিয়ে থানায় লোক পাঠানো হলো রিক্সা আর মাইক ছড়ানোর জন্য, কিন্তু থানা পুলিশ কিছুতেই মাইক আর রিক্সা ছাড়ল না। ৩রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সংগঠিত দ্বিতীয় সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা দেশ থেকে পালিয়ে গেলেও যার নেতৃত্বে মুজিবুর রহমানকে হত্যা করা হলো এবং যিনি সংবিধান বহির্ভূত অবৈধ পন্থায় দেশের রাষ্ট্রপতি হয়ে বসলেন, সেই খন্দকার মোশতাক আহমেদ ঠিকই রাষ্ট্রপতি পদে বহাল থাকলেন। 15 আগস্ট সকালে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সংবিধান বহির্ভূত পন্থায় সম্পূর্ণ অবৈধভাবে রাষ্ট্রপতি হয়ে বসা খন্দকার মোশতাক আহমেদকে রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সুপ্রিম কোর্টের তৎকালীন অস্থায়ী প্রধান বিচারপতি A.B. মাহমুদ হোসেন। সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত খন্দকার মোশতাক আহমেদের কাছ থেকে 5ই নভেম্বর 1975-এ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ পদোন্নতি নিয়ে মেজর জেনারেল হন এবং সেই থেকে মুক্তিযুদ্ধের ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী পদ থেকে সরিয়ে দিয়ে নিজেই সেনাবাহিনী প্রধান পদে অধিষ্ঠিত হন। বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানগণ খালেদ মোশাররফকে মেজর জেনারেল এবং সেনাবাহিনী প্রধানের ব্যাচ পরিয়ে দিচ্ছেন, এই ছবি পত্রিকায় প্রকাশিত হয়। 5ই নভেম্বর বিশ্ববিদ্যালয় এলাকায় সপাচেক ছাত্র জনতা সমবেত হলেও নেতৃত্বের অভাবে এবং জাসদ ছাত্রলীগের দাপটের কারণে 4 নভেম্বর ঘোষিত 5ই নভেম্বরের শোকসভা অনুষ্ঠিত হয়নি। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অস্পষ্টতা এবং আতঙ্ক নিয়ে বিক্ষিপ্ত কথাবার্তা আর মিছিলের চেষ্টার মধ্যে দিয়ে 5ই নভেম্বর দিন শেষ হয়ে গেলে সন্ধ্যায় আমরা পুরান ঢাকায় ফিরে আসি এবং সরকারি কবি নজরুল কলেজের শহীদ শামসুল আলম ছাত্রাবাসের ছাত্রদের নিয়ে ছাত্রসভা করি। পরদিন 6 নভেম্বর সকালে পুরান ঢাকা থেকে যথারীতি আমরা 10-11 জন মিছিল নিয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হলে খন্দকার মোশতাক আহমেদকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবু শাহাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি করা, পার্লামেন্ট ভেঙে দেয়া, সামরিক আইন জারি করা এবং সেনাবাহিনী প্রধান হিসেবে মেজর জেনারেল খালেদ মোশাররফের প্রধান সামরিক আইন প্রশাসক হওয়া সহ ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত শোনা যায়। এবং এই দিনেও আমাদের মিছিল ও আলোচনার কোনো আনুষ্ঠানিকতা ছিল না, সবাই ছিল বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন। সন্ধ্যা নাগাদ আমরা পুরাতন শহরে ফিরে আসি। নেতৃত্বের কোথাও কেউ নেই, সব কেমন যেন শূন্য ও ফাঁকা। দেশে আরও সাংঘাতিক বড় ধরনের কি যেন হতে যাচ্ছে তা অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, কিন্তু পরিষ্কার বোঝা যায় না। আওয়ামী লীগের বাকশালী নেতারা সব কে যে কি করছে বা কোথায় পালিয়ে গেছে তাও বোঝা যায় না। ছাত্র নেতাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ শহীদ অনেকটা পাতানো গৃহবন্দী বলেই মনে হচ্ছে। ইসমত কাদির গামার ততটা বুদ্ধিশুদ্ধি নেই, তবে কিছু করার চেষ্টায় আছেন। রবিউল আলম চৌধুরী, তিনিও আছেন, সবসময়ই আছেন, বলতে গেলে সেই এখন সবচাইতে বড় নেতা। ডাকসুর সাবেক ভিপি ছাত্র ইউনিয়ন নেতা মুজাহিদুল ইসলাম সেলিম হলেন কিছু একটা করার চেষ্টাকারীদের মূল নেতা। ছাত্রনেতা সৈয়দ নূর কাদের সিদ্দিকীর সাথে যোগ দিয়েছেন। আগামীকাল যথারীতি বিশ্ববিদ্যালয়ে যাওয়া ছাড়া আমার কোনো কর্মসূচি নেই। রাত যখন গভীর হলো 1:30-2 বাজে, ঘড়ির সময় অনুযায়ী 7ই নভেম্বর গভীর রাতে হঠাৎ গুলির আওয়াজ শোনা যেতে লাগলো। রাত যতই বাড়তে লাগলো গুলির আওয়াজও ততই বাড়তে লাগলো। গুলির আওয়াজ শুনে মনে হতে লাগলো এ যেন 25শে মার্চ 1971-এর মতোই এক কালো রাত। 25শে মার্চ 1971-এ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালিকে নির্বিচারে হত্যা করেছে। কিন্তু আজকের গুলি কারা করছে, কেন করছে, কার বিরুদ্ধে করছে, কিছুই বোঝা যাচ্ছে না। 7ই নভেম্বর ভোর হতে না হতেই দেখা গেল সেনাবাহিনীর সিপাহীরা আকাশপানি গুলি করতে করতে রাস্তা দিয়ে পায়ে হেঁটে, গাড়িতে চড়ে যে যেভাবে খুশি ঘুরে বেড়াচ্ছে। আর এই সেনা সিপাহীদের সাথে স্বতঃস্ফূর্তভাবে জনগণের একটা অংশ যোগ দিয়েছে। সিপাহী জনতা রাজপথে মিছিল করছে আর আকাশের দিকে গুলি ছুটছে, স্লোগান দিচ্ছে। সিপাহী জনতার এই মিছিল থেকে নানা ধরনের স্লোগান শোনা গেল।
কোনো মিছিল থেকে স্লোগান এলো মোস্তাক জিয়া জিন্দাবাদ, মুসলিম বাংলা জিন্দাবাদ। কোনো মিছিল থেকে স্লোগান উঠল কর্নেল তাহের জিন্দাবাদ, তাহের জিয়া ভাই ভাই, গণবাহিনী জিন্দাবাদ, সিপাহী জনতা ভাই ভাই ইত্যাদি নানা ধরনের স্লোগান দিতে শোনা গেল সিপাহী জনতার মিছিল থেকে। এই সিপাহী জনতার সামনে কোনো সুস্পষ্ট লক্ষ্য বা পরিষ্কার কোনো ধারণা ছিল না যে তা বোঝাই যাচ্ছিল, এবং এই সিপাহী জনতার বিদ্রোহে কোনো একক নেতৃত্ব বা নিয়ন্ত্রণ যে ছিল না তাও বোঝা যাচ্ছিল। তবে এই সিপাহী জনতার বিদ্রোহ যে আওয়ামী বাকশালী এবং শেখ মুজিবের অনুসারীদের বিরুদ্ধে তা নিশ্চিত ছিল। এই মিছিলকারী সিপাহী জনতা আওয়ামী বাকশালী বা শেখ মুজিবের অনুসারীদের দেখামাত্র যে মেরে ফেলত তাতে কোনো সন্দেহ ছিল না। ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ছিল শেখ মুজিবুর রহমান, আওয়ামী বাকশালী এবং ভারতের বিদ্রোহের বিরুদ্ধে। সাধারণ সিপাহী জনতা এই বিপ্লবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নেতা মনে করেছে। ১৯৭৫-এর ১৫ই আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী বাকশালীরা শেখ মুজিবের অনুসারীরা যে কে কোথায় লাপাত্তা হয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না। অবশ্য শেখ মুজিবের সহপার্টি বা আওয়ামী লীগ বাকশালী নেতাদের একটি বিরাট অংশ মুজিব হত্যাকারীদের সাথে হাত মিলালো এবং হত্যাকারীদের নেতা খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে সরকার গঠন করল। আর আমরা গুটি কয়েক ছাত্রনেতা কর্মী রাজনৈতিক তৎপরতা চালাবার বা মুজিব হত্যার প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম। তারা ১৯৭৫-এর ৭ই নভেম্বর বিক্ষুব্ধ সিপাহী জনতার বিদ্রোহ দেখে ভয়ে পালিয়ে দেশ ত্যাগ করলাম। ছাত্রনেতা রবিউল আলম চৌধুরী বর্তমানে সরকারি আমলা এবং শেখ হাসিনার পিএস মুক্তাদির চৌধুরীর নেতৃত্বে আমরা ১০ জন ছাত্রনেতা কর্মী কুমিল্লার লাকসাম কসবা দিয়ে পালিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়ে উঠলাম। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় আগরতলা ছিল ২ নং সেক্টর। আমরা যারা ২ নং সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলাম তাদের কাছে আগরতলা ছিল পূর্ব পরিচিত শহর। এই আগরতলা শহরের এমবিবি কলেজের ভিপি সঞ্জয় পালের বাড়িতে আমরা সবাই উঠলাম। সঞ্জয় পালের কাছ থেকে শুনলাম শেখ মুজিবের আমলে আওয়ামী লীগের তৃতীয় চতুর্থ সারির নেতা, পরবর্তীকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং শেখ হাসিনা আমলে কিছুই না এস.এম. ইউসুফ আগরতলা থেকে কলকাতায় চলে গেছেন এবং যাওয়ার সময় বলে গেছেন তিনি কিছুদিনের মধ্যে আবারও আগরতলায় আসবেন। অন্যদিকে সাবেক ডাকসুর ভিপি, বর্তমানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক মুজিব বাহিনী নেতা, আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান, বর্তমানে গণফোরামের কেন্দ্রীয় নেতা মোস্তফা মহসিন মন্টু, সাবেক ছাত্রনেতা, পরবর্তীকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি, বর্তমানে জাতীয় পার্টির প্রাক্তন এমপি মোহাম্মদ শাহ আবু জাফর, সাবেক ছাত্রনেতা ইসমত কাদির কামা, শেখ মুজিবের মন্ত্রী মোল্লা জালালের ছেলে সাবেক ছাত্রনেতা রুমি, কবি নজরুল সরকারি কলেজের তুখোড় ছাত্রনেতা, সৎ ও প্রতিবাদী ব্যক্তিত্ব, বিএনপি সরকার কর্তৃক মনোনীত ৭৯ নং ওয়ার্ড চেয়ারম্যান, সভাপতি জননেতা মোহাম্মদ ফরিদ উদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী আবু সাইদ, রাজনৈতিক উপদেষ্টা ডক্টর এস.এ. মালেক সহ ৩০০ নেতাকর্মী পশ্চিমবাংলার রাজধানী কলকাতায় পালিয়ে যায়। বলা যায় না বুঝে শুনে আমরা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যাই, যা ছিল নাবালক সুলভ রাজনৈতিক অনভিজ্ঞতা। আমার ধারণা দেশ ত্যাগ করে ভারতে যাওয়া আমাদের সংখ্যা ১,০০০-৩ বেশি হবে না। তবে দেশ থেকে পালিয়ে যাওয়া, ভারতের বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া ১,০০০ নেতাকর্মীর উদ্দেশ্য ছিল একটাই, আর সেই উদ্দেশ্য হচ্ছে ভারত সরকারের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের মতো রাজনৈতিক এবং সামরিক তৎপরতা চালানো। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের সরকারকে সাহায্য করা তো দূরে থাক, পাত্তাই দেয়নি। গোপালগঞ্জের বঙ্গবন্ধু কলেজ ছাত্র সংসদের জিএস, পরবর্তীকালে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা খান মিরাজ, ছাত্রলীগ এবং মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় তাত্ত্বিক নেতা, বর্তমানে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও নেতা মোবারক হোসেন সেলিম, টাঙ্গাইলের ছাত্রনেতা, বর্তমানে ব্যবসায়ী বাবর আলী, টাঙ্গাইল জেলা ছাত্রনেতা, বর্তমানে অ্যাডভোকেট লিয়াকত হোসেন জাহাঙ্গীর, যুবনেতা নজিবুর রহমান নিহার, ছাত্রনেতা, বর্তমানে ব্যবসায়ী নওশের আলী নসু, যুবকর্মী, বর্তমানে ভারতের নাগরিক জ্যোতির্ময় বিশ্বাস, সাবেক ছাত্রনেতা, বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা গোপালগঞ্জের আব্দুর রউফ শিকদার, সাবেক যুবনেতা, দীর্ঘদিন প্রবাসী থেকে বিদেশিনীকে বিয়ে করে ঘর সংসার করে ২ সন্তান জন্ম দিয়ে অবশেষে বিদেশি কালচারের সাথে মানিয়ে নিতে না পেরে বিদেশি বধূ এবং সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে দেশে ফিরে বর্তমানে ব্যবসারত গ্রিন রোড কাঁঠালবাগানের এস.এ. কাইয়ুম খসরু এবং আমি স্বয়ং বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অবাঞ্ছিত ঘোষিত। আমরা এই ১০ জন আমাদের নেতৃত্ব দানকারী রবিউল আলম চৌধুরী ওরফে মুক্তাদির চৌধুরী সহ মোট ১১ জন আগরতলা এমবিবি কলেজের ভিপি সঞ্জয় পালের বাড়িতে ময়লা নিষ্কাশনের ড্রেনের উপর পুরনো টিন দিয়ে একটি চালা বানিয়ে তার নিচে একটি বড় চৌকি ফেলে থাকতে লাগলাম। অবশ্য রবিউল আলম চৌধুরী ওরফে মুক্তাদির চৌধুরী সঞ্জয় পালের সাথে ওদের সঙ্গেই ঘুমাতো, আর ১০ জন ড্রেনের উপর ভাঙা টিনের চালা নিচে রেখে ওই এক চৌকিতেই ঘুমাতাম। একজনের পাশে একজন করে ৯ জন পাশাপাশি ঘুমাতো।
আর আমি ঘুমাতাম সকলের পায়ের ধারে, কারণ পাশাপাশি 10 জনের জায়গায় ওই চৌকিতে হতো না। তাই আমি সকলের পায়ের ধারে যে জায়গা সেখানেই ঘুমাতাম। ঘুম হতো না, কোনো রকমে শুয়ে থাকা। একে তো প্রচণ্ড মশা, তার উপর আবার চতুর্দিক খোলা, তার উপর আবার ড্রেনের উপর, তাও মশারি ছাড়া। মশারি নেই, এখানে দিনের বেলাতেই মশা ধরত। এই অবস্থায় ঘুমানোর তো কোনো প্রশ্নই ওঠে না। অবশ্য আমাদের ঘুমানোর জন্য 2-3টা কম্বল দেওয়া হয়েছিল। সবাই কম্বল বিছিয়ে আরেকটি কম্বল গায়ে থেকে মাথা পর্যন্ত মুড়িয়ে রাখত। আর আমি কম্বল না পেয়ে লুঙ্গি দিয়ে সারা শরীর ঢেকে শার্টের ভিতর মাথা ঢুকিয়ে রাখতাম। আমি আর মোবারক হোসেন সেলিম অধিকাংশ রাত গল্প করে আর মশা মেরে কাটিয়ে দিতাম। মশা মেরে 2 বন্ধু মিলে আবার গুনতাম কত হাজার কয়শো মশা মারলাম। এইভাবে রাত পার করে দিয়ে সকালে পায়ের ধারে শুয়ে পড়তাম। যতখানি বেলা সম্ভব ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিতাম, কারণ আমাদের কপালে সকালে নাস্তা খাওয়া ছিল না। তাই রোজা রাখার মতো শুয়ে শুয়ে বেলা পার করে দিতে চাইতাম। ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সেক্রেটারি রাধু গুপ্ত দুপুরের খাওয়ার জন্য ভারতীয় 1 টাকা 10 পয়সা এবং রাতে খাওয়ার জন্য 1 টাকা, তাও আবার রুটিন মাফিক দিতেন না। সপ্তাহে 2-1 দিন আর তারও বেশি দিন তো বাদই যেত। অর্থাৎ কখনো সপ্তাহে লাগাতারভাবে, আবার কখনো সপ্তাহের মধ্যে 2-3 দিন কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্ত টাকা দিতেন না। আমাদেরকে টাকা দেওয়ার জন্য রাধুগুপ্তের আন্তরিকতার অভাব ছিল না। তিনি টাকা জোগাড় করতে পারতেন না, তাই আমাদের দিতে পারতেন না। আর যখন টাকা দিতে পারতেন না, তখন আমাদের না খেয়ে থাকা ছাড়া আর বিকল্প কিছুই ছিল না। রাধুগুপ্ত রবিউল আলম চৌধুরী ওরফে মুক্তাদির চৌধুরীর কাছে টাকা দিতেন। রবিউল দিতেন শঙ্কর বোর্ডিংয়ে, এবং শঙ্কর বোর্ডিং এ বলা ছিল দুপুরে 1 টাকা 10 পয়সা, রাতে 1 টাকার বেশি কাউকে খেতে দেওয়া হবে না। দুপুরে 1 টাকার ভাত, 10 পয়সার ভাজি, কাঁচামরিচ, পেঁয়াজ ও ডাল ফ্রি। রাতে 90 পয়সার ভাত, 10 পয়সার ভাজি। এই ছিল আমাদের বরাদ্দ। আমরা দুপুরে 1 টাকার ভাত খেয়ে হোটেলের ক্যাশ থেকে 10 পয়সা ফেরত নিয়ে ওই 10 পয়সা দিয়ে বিড়ি কিনে খেতাম। কাপড় চোপড়ে আমরা এমন ফিটফাট যে কেউ চিন্তাও করতে পারতো না যে আমাদের পেটে ভাত নেই, পকেটে পয়সা নেই। আসন্ন শীতের কথা চিন্তা করে আমি আমার ডাবল সাইজ স্যুটটা বাসা থেকে সঙ্গে নিয়ে গেছিলাম। আমি যখন ডাবল বেস স্যুটটা পরে আগরতলার রাস্তায় বের হতাম, তখন সারা আগরতলার নরনারী আমার দিকে, মানে আমার ডাবল সাইজ স্যুটের দিকে তাকিয়ে থাকতো। সারা আগরতলা শহরে আমার ছাড়া দ্বিতীয় কোনো ডাবল বেস স্যুট ছিল না। মেয়েরা তাকিয়ে থাকতো আকর্ষণীয়ভাবে এবং ছেলেরা তাকাতো ঈর্ষান্বিতভাবে। কতজন জিজ্ঞেস করেছে এটা কোথা থেকে বানিয়েছি, বলতে হয়েছে কলকাতা থেকে বানিয়েছি, কারণ আমরা যে বাংলাদেশ থেকে এসেছি এটা ত্রিপুরা রাজ্য কংগ্রেস সেক্রেটারির নির্দেশে গোপন করতে হয়েছে। শুধু তাই নয়, আমরা যে মুসলমান এটাও গোপন করতে হয়েছে। আমাদের পরিচয় গোপন করে মিথ্যে পরিচয় থাকতে হয়েছে। বলতে হতো আমরা কলকাতা থেকে বেড়াতে এসেছি, আমরা সকলেই হিন্দু। আমাদের প্রত্যেকেরই একটা হিন্দু নাম ছিল। এস.এম. ইউসুফের নাম ছিল সরস্তা। রবিউল আলম চৌধুরী ওরফে মুক্তাদির চৌধুরীর নাম ছিল রবি রায় চৌধুরী ওরফে রবিদা। আমার নাম ছিল অনন্ত দাশগুপ্ত ওরফে অনন্তদা। আমরা ভারতীয় হিন্দু নাগরিকের মিথ্যে পরিচয়ে ভারতের আগরতলায় থাকতে লাগলাম। আমাদের স্মার্ট ফিটফাট পোশাকের পকেট থেকে পাতার বিড়ি বের করে ধূমপানের জন্য আগুন ধরাতাম। তখন মানুষ অবাক হয়ে চেয়ে থাকতো, মনে করতো এটা আমাদের এক ধরনের শৌখিনতা বা ফ্যাশন। আসলে আমাদের যে বিড়ি খাওয়ার পয়সা নেই, এটা আগরতলার মানুষ বুঝতো না। পেটের ক্ষুধার কি জ্বালা তা আমরা হাড়ে হাড়ে বুঝেছি। মাঝামাঝি কংগ্রেসের সেক্রেটারি রাধুগুপ্ত টাকা দিতে পারতেন না। এই টাকা দিতে না পারার ঘটনা পরপর 2-3 দিনও হয়ে যেত। ক্ষুধার যন্ত্রণায় আমরা কাতরাতে থাকতাম। আমি বলতাম আমরা কাজ করে খাই, প্রয়োজনে মজুরের কাজ করে আমাদের আহার জোটাই, কিন্তু না, আমাদের কাজ করাও মানা। আমাদের পেছনে ভারতের গোয়েন্দা লেগে থাকতো, যে কোনো মুহূর্তে আমাদের গ্রেফতার করতে পারে। তাই কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্তের কথার বাইরে এক চুলো চলা যাবে না। ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকতাম। ক্ষুধার জ্বালা সইতে না পেরে শঙ্কর বোর্ডিংয়ে গিয়ে হোটেলের মালিক দাদাবাবুকে মিনতির সাথে বলতাম, দাদাবাবু এই বেলাটা আমরা খাই, পরের বেলায় 2 পয়সা একবারে নিয়েন। শঙ্কর বোর্ডিংয়ের মালিক দাদাবাবুর এক জবাব, আগে পয়সা পরে খাওয়া, সোজা বের হন। হোটেলে দরজার পাশে দাঁড়িয়ে বেহায়ের মতো বেলাজ্জের মতো দেখতাম লোকে মাছের মাথা, মুরগির মাংস, খাসির মাংস আরও কত কি দিয়ে খাচ্ছে। দাদাবাবু ধমক দিয়ে বলতো, দাঁড়িয়ে রয়েছেন কেন, যান পথ ছাড়ুন। একসময় ধীরে ধীরে হোটেলের দরজা থেকে সরে আসতাম। রাস্তার কল থেকে পেট ভরে পানি খেয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটতাম। একইভাবে চলতে থাকলো আমাদের দিন। আমরা মুক্তিযুদ্ধের কিংবদন্তি নায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ বাহিনীতে যোগ দেওয়ার অপেক্ষায় দিন গুনতে লাগলাম। স্বেচ্ছায় সকল দুঃখ কষ্ট হাসি মুখে বরণ করে নিলাম। একদিন 32 ঘন্টারও অধিক সময় অভুক্ত থেকে ক্ষুধার জ্বালা সইতে না পেরে টাঙ্গাইলের বাবর আলী ওরফে দীপকের সাথে ফন্দি করলাম। আজ দুজন হোটেলের মালিক দাদাবাবুকে কিছু না বলে অন্য কাস্টমারদের মতো সোজা খেতে থাকবো, তারপর যা হবার হবে। পেট থেকে তো আর খাওয়া বের করতে পারবে না। ফন্দি মতো দুজন সোজা শঙ্কর বোর্ডিংয়ে খাওয়ার টেবিলে বসে পড়লাম। হোটেলের প্রথম বয় যথারীতি আমাদের সামনে কাঁসার থালা দিয়ে গেল। দ্বিতীয় বয় গরম পানি দিয়ে আমাদের হাত এবং থালা ধুয়ে দিয়ে গেল।
তৃতীয় বয় বালতি করে ভাত আর বাটি নিয়ে 15 ফেব্রুয়ারি 1976 রাতে ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সেক্রেটারি রাধু গুপ্ত এসে বললেন, আগামীকাল সকালে কাদের সিদ্দিকের কাছে যাওয়ার জন্য তোমরা তৈরি হও। শুনে আমরা তো মহা আনন্দিত। যাক, আল্লাহ পাক এই কর্মহীন ক্ষুধার্ত জীবন থেকে বাঁচালো। রাধুগুপ্তবাবু আমাদের হাতে আগরতলা টু ধর্মনগর বাসের 10টি টিকিট এবং 30টি অ্যাডোমিন অর্থাৎ বমি বন্ধ হওয়ার ট্যাবলেট দিলেন। আমরা হতবাক হয়ে বলে উঠলাম, 30টা অ্যাডোমিন? রাধুবাবু বললেন, দোকানে আর ছিল না, তাই বেশি দিতে পারিনি। তোমরা সকালে যাওয়ার সময় আরও কিছু অ্যাডোমিন নিয়ে যাও। কথা শুনে আমরা সবাই হেসে দিয়ে বললাম, এত অ্যাডোমিন ট্যাবলেট দিয়ে কী হবে? রাধুগুপ্ত হেসে হেসে বলেন, কাছে রেখো, কাজে লাগবে। তারপর আমাদের 2000 টাকা দিয়ে বললেন, খুব চেপে চেপে খরচ করবে, মনে রাখবে, ফুরিয়ে গেলে আর পাবে না। সবশেষে কাদের সিদ্দিকের কাছে যাওয়ার রাস্তা সম্পর্কে বললেন, প্রথমে ধর্মনগর রেলওয়ে জংশন, সেখান থেকে ট্রেনে করে আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি হয়ে ধুবড়ি, তারপর বাসে এবং হেঁটে মহেন্দ্রগঞ্জ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ক্যাম্পে যেতে হবে এবং সেখান থেকে বিএসএফ আমাদেরকে কাদের সিদ্দিকী বীর উত্তমের কাছে পৌঁছে দেবে। পরদিন সকাল 7:30টায় আগরতলা টু ধর্মনগর বাসে উঠলাম। ঠিক কাটায় 7:30টায় বাস ধর্মনগরের উদ্দেশ্যে ছেড়ে দিল। বাসের সুপারভাইজার বলল, আপনারা সকলেই বমির ট্যাবলেট অ্যাডোমিন খেয়ে নিন, কারো দরকার হলে আমাদের কাছ থেকে ট্যাবলেট নিতে পারেন। বাস চলতে শুরু করলো। মিনিট 20 মধ্যে আমাদের বাস উঁচু পাহাড়ে উঠতে লাগলো। কি অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য! চারিদিকে শুধু গাঢ় মনোরম সবুজের সমারোহ, উপরে পরিষ্কার নীল আকাশ। পৃথিবী যেন নীল আর সবুজ এই দুই রঙে বিভক্ত। উপরে নীল আকাশ, তারই নিচে গাঢ় সবুজ পৃথিবী। মনোরম গাঢ় সবুজের ভেতর দিয়ে আমাদের বাসটি চরকির মতো ঘুরতে ঘুরতে পাহাড়ের উপরে উঠে যাচ্ছে, আবার ঘুরতে ঘুরতে নিচে নেমে যাচ্ছে। ইতিমধ্যে বাসের মহিলা যাত্রীদের বমি শুরু হয়ে গেছে, সেই সাথে কিছু পুরুষ যাত্রীও বমি করা শুরু করেছে। বাসের তীব্র ঘূর্ণনের ফলে আধা ঘন্টার মধ্যেই মহিলা যাত্রী সকলে বমি করে ফ্ল্যাট। মহিলাদের গায়ে কাপড় চোপড় বেসামাল। পুরুষ সঙ্গীরা প্রাণপণ চেষ্টা করেও মহিলাদের গায়ে কাপড় রাখতে পারছেন না। এরই মধ্যে পুরুষ যাত্রীদের অর্ধেক বমিতে সামিল হয়েছে, তার মধ্যে আমাদের কয়েকজনও আছে। অ্যাডোমিন ট্যাবলেট খাচ্ছে আর বমি করছে। এতক্ষণ পুরুষেরা শাড়ি পরা মহিলাদের কাপড় সামলানোর বৃথা চেষ্টা করেছে, আর এখন কে কাকে সামলায়? চাচা আপন প্রাণ বাজা। ঘণ্টাখানেকের মধ্যে আমি আর টাঙ্গাইলের বাবর আলী ছাড়া বাসের মহিলা পুরুষ নির্বিশেষে সকল যাত্রী বমি করে ফ্ল্যাট। কাপড় চোপড় বেসামাল মহিলাদের দিকে তাকিয়ে দেখা তো দূরে থাক, সম্পূর্ণ উলঙ্গ হয়ে থাকা মহিলার দিকেও তাকাবার কেউ নেই। কারো সামর্থ্য নেই। আমার অবস্থাও কাহিল। চতুর্দিকের গাছের গাঢ় সবুজ রং আর নীল রং যে কত পীড়াদায়ক তা আগরতলা টু ধর্মনগরী রাস্তায় যে যায়নি সে কখনোই বুঝবে না। ঘণ্টা 2 পর পাহাড়ের একটা চওড়া প্রশস্ত মাঠের মতো জায়গায় বাসটি থেমে গেল। বাবর আলী আর আমি বাস থেকে নেমে এলাম। সেখানেও সেই পীড়াদায়ক গাঢ় সবুজ আর নীল ছাড়া অন্য কোনো রং নেই, নেই অন্য কোনো কিছু। বাসের সুপারভাইজার জানালেন, এখানে আধা ঘন্টা রেস্ট। বাস থামতে আর 1-2 মিনিট দেরি হলে আমিও হয়তো বমি করে দিতাম। সুপারভাইজার বলল, তাড়াতাড়ি অ্যাডোমিন ট্যাবলেট খেয়ে নিই, বমি শুরু হয়ে গেলে আর খেয়ে লাভ হবে না। আমরা চট করে একসঙ্গে 2টো করে অ্যাডোমিন খেয়ে নিলাম। সুপারভাইজারকে জিজ্ঞেস করলাম, আপনাদের বমি হয় না? উত্তরে বলল, প্রথম প্রথম হতো, এখন হয় না। প্রতিদিন যাওয়া আসা করি তো, সয়ে গেছে। তাছাড়া আমরা রাত থেকেই ট্যাবলেট খেতে থাকি। রাতে 2টো খাই, সকালে খালি পেটে 2টো, নাস্তার পর 2টো খাই, তারপর বাসে উঠি। আমি আর বাবর আলী ঘাসের উপর টান টান হয়ে শুয়ে পড়ি। বাসের অন্যান্য যাত্রীরাও শুয়ে পড়ে। আধা ঘন্টা পরে বাসের চালক যাত্রীদের বাসে ওঠার জন্য হর্ন বাজাতে থাকে। আমরা সবাই বাসে উঠে পড়ি। বাস চলতে থাকে। ঘণ্টা 3 পর ধর্মনগর এসে বাস থামল। আমরা বাস থেকে নেমে ধর্মনগর রেলওয়ে স্টেশনে গিয়ে গুয়াহাটি হয়ে ধুবড়ি যাওয়ার টিকিট কাটলাম। ধর্মনগর রেলওয়ে জংশন ঢাকার কমলাপুর রেল স্টেশনের চাইতেও বেশ বড়। ত্রিপুরা রাজ্যের সাথে কলকাতা সহ সমস্ত ভারতের এটাই হচ্ছে স্থলপথে একমাত্র যোগাযোগের ব্যবস্থা। স্টেশনে লুচি বিক্রি হচ্ছিল। আমার খুবই লুচি খেতে ইচ্ছে করল। নজিবুর রহমান নিহার কাছে রবিউল আলম চৌধুরী আমাদের সকলের টাকা একসঙ্গে দিয়েছিল। আমি নজিবুর রহমান নিহারের কাছে লুচি খাওয়ার জন্য টাকা চাই, কিন্তু নিহার আমাকে টাকা নষ্ট করা যাবে না বলে বিমুখ করে। আমি অনেকবার বোঝাবার চেষ্টা করি যে আমার লুচি খেতে খুবই মন চাইছে। আমিও বলি, রাতের খাবারের পরিবর্তে আমি লুচি খাবো, আমাকে 2 টাকা দেওয়া হোক। কিন্তু কিছুতেই নজিবুর রহমান নিহার আমাকে লুচি খাওয়ার জন্য 2 টাকা দেয়নি। আমার আজও এই 20-22 বছর পর মনে হয় নিহার আমাকে লুচি খাওয়ার জন্য টাকা না দিয়ে বাড়াবাড়ি করেছে, অন্যায় করেছে। বোধহয় এরই নাম দিন যায় কথা থাকে। আমরা সকলে ট্রেনে উঠলাম। ট্রেন ছেড়ে দিল। ট্রেন একসময় আসামের রাজধানী গৌহাটির
স্টেশনে গিয়ে থামল। আমরা ট্রেনে বসেই মনোমুগ্ধকর মনোরম পাহাড়িয়া শহর গৌহাটিকে দেখলাম। সৌন্দর্যের অপূর্ব লীলায় ভরপুর পাহাড়িয়া গৌহাটি শহরটি দেখে মনে হয় থেকে যাই। গৌহাটি স্টেশন থেকে ট্রেন পাল্টিয়ে আমরা ধুবড়ি ট্রেনে উঠলাম। ভারতের ত্রিপুরা রাজ্য পাড়ি দিয়ে আসাম রাজ্যের পুরো রেলপথ অতিক্রম করে আমরা ধুবড়ি এসে ট্রেন থেকে নেমে বাসে করে খুব সম্ভবত বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর ভারতীয় অংশে পার হলাম। ইঞ্জিন চালিত নৌকায় বিশাল চওড়া এই নদী পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করলাম। তারপর মেঘালয়ের পাহাড়িয়া জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকলাম। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। শীত দুপুর থেকেই হাঁটতে শুরু করছি। এখন রাত্রি দ্বিপ্রহর। ক্লান্ত বিষণ্ণ ক্ষুধার্ত দেহ আর চলতে চায় না, কিন্তু না চলে উপায় কি? ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে জঙ্গলের জীবজন্তুর জলজলে চোখ ছাড়ার কিছুই দেখা যায় না। এর মধ্যে আমরা 10 জন তরুণ একই উদ্দেশ্যে অজানা পথ চলছি। আরও কিছুদূর এগোতে অন্ধকারে ছায়ার মতো মনে হলেও ওটা বিএসএফ ক্যাম্প হতে পারে। উচ্চস্বরে জড়া গলায় জিজ্ঞেস করলাম, এই ভাইয়া, ইয়ে বিএসএফ ক্যাম্প হ্যাঁ? বলতে বলতে আরেকটু এগোতেই হোল্ড হ্যান্ডস আপ বলে বিএসএফ সেন্ট্রি তেড়ে উঠল। আমরা সবাই হাত উঁচু করে দাঁড়িয়ে রইলাম। 3-4 জন বিএসএফ আমাদের দিকে টর্চ মেরে হাতে অস্ত্র নিয়ে এগিয়ে এলো। কাছে এসে জিজ্ঞেস করলো, তুম লোক কন হ্যাঁ? আরও 5-7 জন বিএসএফ এসে আমাদেরকে ঘিরে ফেললো। বলল, হাত নামাইয়ে। আমরা হাত নামালাম। একজন বিএসএফ, তুম লোক ইহা ঠেরো, হাম আ রা হ্যায় বলে ক্যাম্পের ভেতর চলে যায়। আমরা বললাম, হাম লোক ইধার ব্যাট ছাড়তে হ্যাঁ। বিএসএফ বলল, ব্যাঠো ব্যাঠো। আমরা মাটিতে বসে পড়লাম। প্রথমে একটু হাতের উপর ভর দিয়ে বসলাম, তারপর মাটিতে শুয়ে পড়লাম। দেহের ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। বিএসএফ এর ডাকে ঘুম ভাঙল। তারপর কড়া পাহারায় আমাদের ক্যাম্পের ভিতর নিয়ে গেল একজন মেজর। আমাদের সাথে কথা বলল। তাকে আমরা বিস্তারিত বললাম এবং আমাদের খেতে দেয় এবং বিশ্রাম নিতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আবেদন করলাম। তিনি 10 জন বিএসএফকে দিয়ে বললেন, উন লোকো কা সাথ যাইয়ে। বিএসএফ এর সাথে আমরা আবার হাঁটা শুরু করলাম। রাত্রি শেষে আমাদের হাঁটা আর শেষ হলো না। পূর্বাকাশ রঙিন করে সূর্য উঠল। আমরা চলতেই থাকলাম। 5-6 মাইল দূরে আরেকটা বিএসএফ ক্যাম্পে আমাদেরকে বুঝিয়ে দিলে নতুন বিএসএফ দল আমাদেরকে সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করলো। আমরা তাদের কাছেও খাওয়ার আবেদন করলাম, কিন্তু কোনো ফল হলো না। বেলা 12টার দিকে অন্য একটা ক্যাম্পে আমাদের এনে 2টো রুটি আর বুটের ডাল খাওয়ানো হলো। পেটে প্রচণ্ড খিদার মুহূর্তের মধ্যে রুটি শেষ হয়ে গেল। আমাদের খাওয়ার জন্য আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল। আধা ঘন্টা পর আবারও আমাদের নিয়ে বিএসএফ হাঁটা শুরু করলো। একটার পর একটা ক্যাম্প আর দলবদলের মাধ্যমে আমরা হাঁটতেই লাগলাম। এভাবে 2 দিন 2 রাত এক নাগারে বিরামহীন হেঁটে আমরা মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পে পৌঁছালাম। সেখানে বিএসএফ এর একজন ব্রিগেডিয়ার আমাদের পৃথক পৃথকভাবে সারা রাত জিজ্ঞাসাবাদ করে। 20শে ফেব্রুয়ারি বিকেলে আমাদের মনে হলো, আজ রাত 12টার পরই তো 21শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস। সিদ্ধান্ত নিলাম শহীদ দিবস উদযাপন করব। 6টি টিন আর গায়ের চাদর দিয়ে মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পের মাঠে আমরা তৈরি করলাম অস্থায়ী কৃত্রিম শহীদ মিনার। রাত 12টা 1 মিনিটে গোলাম মোস্তফা খান মিরাজ, মোবারক হোসেন সেলিম, আব্দুর রফ শিকদার, এস এ কাইয়ুম খসরু, নজিবুর রহমান নিহার, নওশির আলী নসু, বাবর আলী, লিয়াকত হোসেন জাহাঙ্গীর, জ্যোতির্ময় বিশ্বাস এবং আমি মতিউর রহমান রেন্টু, আমরা এই 10 জন লাইন ধরে আব্দুল গাফফার রচিত, শহীদ আলতাফ মাহমুদ সুরারোপিত বিখ্যাত ঐতিহাসিক গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গাইতে গাইতে মাঠ প্রদক্ষিণ করে আমাদের তৈরি শহীদ মিনারে পুষ্প অর্পণ করি। মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পের প্রায় সকল সদস্য গভীর কৌতূহল আর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে এই দৃশ্য অবলোকন করেছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের পক্ষ থেকে সাভারের মাহবুবুর রহমান মাহবুব মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পে প্রথম আমাদের সাক্ষাৎ করেন। দিন দশেক পর আমাদেরকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় মুক্তিবাহিনী হেডকোয়ার্টার চাঁদভূঁইতে নেওয়া হয়। চাঁদভূঁই নামক স্থানে 2 পাহাড়ের মাঝখানে, যেখানে দিনে সূর্য দেখা যায় না, আকাশও দেখা যায় না, জঙ্গলের ভিতর এমন একটি স্থানে খড়কুটো দিয়ে কোনো রকমে বানানো ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো। আদিম যুগে মানুষ যখন পাহাড়ে জঙ্গলে বাস করত, তখন হয়তো মানুষ থাকার জন্য এর চাইতে ভালো ঘর করেছিল। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের কাছে এলাম, কিন্তু দুঃখ গেল না, দুঃখ সঙ্গে রয়েই গেল। এখানেও ক্ষুধার যন্ত্রণা, প্রতি 24 ঘন্টায় একবার খাওয়া। বেলা 12টার দিকে নারকেলের আচার, 1 আড়া ভাত, সঙ্গে সামান্য ডালের পানি। পরের দিন আবার বেলা 12টায় ওই পরিমাণ ভাত, অর্থাৎ 24 ঘন্টা পর পর একবার যৎসামান্য ভাত। চান্দভূঁই পৌঁছার 3 দিন পর বাঘা কাদের সিদ্দিকীর সঙ্গে আমাদের দেখা হলো। বাঘা সিদ্দিকী আমাদের প্রথম দর্শনেই বললেন, কষ্টের আগুনে জ্বলে জ্বলে অঙ্গার হতে হবে, তারপর দেশ সেবা করতে হবে। যদি পারো তাহলে তোমরা আমার সাথে থাকো, না পারলে ভাই চলে যাও। তিনি আরও বললেন, হাসি মুখে কষ্ট করতে না পারলে দেশ সেবা করা যাবে না। দেশ সেবার মানেই হচ্ছে কষ্ট করা।
1971 মুক্তিযুদ্ধের চাইতেও বেশি কষ্ট করতে হবে, আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে। 1971 আমরা সবকিছু সহজে পেয়ে গিয়েছিলাম, তাই জাতির জীবনে আজ এই বিপর্যয় নেমে এসেছে। তাই বলি, ভাই, যদি কষ্ট করতে পারো, যদি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারো, তাহলে থাকো, নাইলে চলে যাও। প্রত্যুত্তরে আমরা বললাম, আমরা জ্বলে পড়ে ছাই হয়ে যাব, তবুও আপনার সাথে দেশের কাজ করব। সাথীদের আমি প্রায় বলতাম, পৃথিবীতে এমন কোনো লেখক আছেন এই জায়গায়, এই পরিবেশ, এই ঘটনা নিয়ে লিখে মানুষকে বোঝাতে পারবে? আমরা অধিকাংশই 1971 মুক্তিযোদ্ধা, তাই সামরিক ট্রেনিংয়ের বিশেষ প্রয়োজন হলো না। মাসখানিক ট্রেনিংয়ের মহড়া দিয়ে আমরা সরাসরি ডিফেন্সে চলে গেলাম। ডিফেন্স মাসে সীমান্ত এলাকায় আমাদের ক্যাম্প। আমরা 10 জন বিচ্ছিন্ন হয়ে এক এক ক্যাম্পে এক একজন চলে গেলাম। আমি গেলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তের ক্যাম্পে। সিদ্ধান্ত হলো, গেরিলা যুদ্ধের জন্য দেশের ভেতরে গিয়ে শেখ মুজিব অনুসারী যুবকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন স্থানে গেরিলা ক্যাম্প গড়ে তোলার। G3 অটোমেটিক রাইফেল, পাকিস্তানের তৈরি এই রাইফেল 1971 মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল। দেশ স্বাধীন হওয়ার পর ভারত এই G3 রাইফেল সহ পাকিস্তানি অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েছিল। MMG, স্টেন গান, 6 ইঞ্চ মর্টার সহ আমরা 18 জন যোদ্ধা বৃহত্তম সিলেটের সুনামগঞ্জ জেলায় প্রবেশ করি। আমাদের আরও কয়েকটি গ্রুপ বিভিন্ন সীমান্ত দিয়ে দেশের ভেতরে প্রবেশ করে। সুনামগঞ্জের অধিকাংশ জায়গা হলো হাওড় অঞ্চল। এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো হিন্দু এবং মুসলমান পৃথক পৃথক গ্রামে বাস করে। সেই গ্রামে হিন্দু বাস করে, তার 7-5 মাইল দূরে অন্য একটি গ্রামে মুসলমান বাস করে, তার 5-7 মাইল পর আবার হিন্দু গ্রাম। এখানে সব পরিবারই কৃষি পণ্য নির্ভর। এক এক পরিবার 500-700 এমনকি 1000-1200 মণ ধান পায়। তবে মুসলমানের চেয়ে হিন্দুরাই বেশি ধনী। এখানে 15-20 মাইলের মধ্যে কোনো পাকা বা পিচের রাস্তা নেই। হাওড় এবং নিম্ন অঞ্চল হওয়ায় প্রচুর ফসল হয়। নগর বা শহর সভ্যতা কী জিনিস এখানকার মানুষ জানে না। এখানে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেনি। হিন্দুরা মহা উৎসবে মহা আনন্দে ধর্মীয় অনুষ্ঠান করে। নগর সভ্যতার আলো এখানে পৌঁছায়নি, হয়তো তাই সংখ্যালঘুর দুঃখ, সংখ্যাগুরুর অত্যাচার কোনো কিছুরই লেশমাত্র নেই। দিনের বেলা একটি হিন্দু গ্রামে চুপচাপ বসে থাকা খাওয়া, সন্ধ্যা হলেই অন্য একটি হিন্দু গ্রামের উদ্দেশ্যে হেঁটে যাত্রা করা। এভাবে একটি হিন্দু গ্রাম থেকে 8-10 মাইল দূর কিংবা তার চেয়েও দূরের আরেকটি হিন্দু গ্রামে সারা রাত ধরে হেঁটে যাওয়া। সারা রাত হাঁটার পর অন্য কোনো গ্রাম পড়ে না তা নয়, কিন্তু সেই গ্রামে ওঠা যাবে না, কারণ ওই গ্রাম মুসলমানের। আমাদের কমান্ডার রক্ষী বাহিনীর ডেপুটি লিডার সুকুমার সরকারের এক কথা, কোনো মুসলমান গ্রামে ওঠা যাবে না, কারণ মুসলমানরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেবে। তাই আমরা কোনো মুসলমান গ্রামে উঠি না। সন্ধ্যা হলেই আমরা হাঁটা শুরু করি। সারা রাত হেঁটে এক হিন্দু গ্রাম থেকে আরেক হিন্দু গ্রামে গিয়ে উঠি। এভাবে দিনে খাওয়া দাওয়া, চুপচাপ বসে থাকা এবং সারা রাত হাঁটা। দিন 10 পরই শরীর কাঁপতে লাগলো। প্রথমে আমি ভাবলাম এটা বুঝি আমার কোনো রোগ। পরে দেখি সকলেরই শরীর কাঁপছে এবং সকলেই আমাকে তাদের শারীরিক অবস্থা অবহিত করছে। কিন্তু শরীর যতই কাঁপুক, রাতে তো হাঁটতে হবেই। হাঁটা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। একদিন সন্ধ্যার পর হাঁটতে শুরু করলাম। নিশিরাত পার হয়, কিন্তু হিন্দু গ্রাম আর আসে না। সামনে আবছে একটি গ্রাম দেখা যায়, কিন্তু ওই গ্রামে ওঠা যাবে না, ওটা মুসলমানের গ্রাম। রাত শেষে ভোর হয় এমন ভাব। আমাদের সকল সাথী বেঁকে বসল। তাদের শরীর আর চলছে না, আর হাঁটতে পারছে না। সকলের এক দাবি, এই গ্রামেই উঠতে হবে, এই গ্রামেই আশ্রয় নিতে হবে। কিন্তু কমান্ডার সুকুমার সরকারের ওই এক কথা, এটা মুসলমান গ্রাম, এই গ্রামে ওঠা বা আশ্রয় নেওয়া যাবে না। এর পরের গ্রাম হিন্দু, সেই গ্রামে আশ্রয় নেওয়ার জন্য উঠতে হবে। এই কথা শুনে সবাই বসে পড়ল, কেউ কেউ শুয়েও পড়ল। সামরিক ভাষায় যাকে বলে ট্রুপস আউট অফ অর্ডার। সুকুমার সরকার আর আমি দাঁড়িয়ে, বাকি সবাই যে যার যার মতো কুয়াশায় ভেজা ঘাসের উপর শুয়ে বসে। সুকুমারবাবু আমাকে বললেন, বাঁচতে চাইলে ট্রুপস উঠাও। আমি শত চেষ্টা করেও কাউকে উঠাইতে পারলাম না। অবশেষে কমান্ডার সুকুমার আঞ্চলিক ভাষায় বললেন, শালার ভাইরা আমার কি, বেকটুইন মরবে, চল এই মুসলমান গ্রামেই উঠি। বলে গ্রামের দিকে হাঁটতে লাগলেন। ধীরে ধীরে সবাই উঠতে লাগলো। সুকুমারবাবু এবার মুসলমান গ্রামের দিকেই চলতে লাগলেন। মিনিট 15-র মধ্যেই আমরা আশ্রয় নেওয়ার জন্য মুসলমান গ্রামে উঠে পড়লাম। মূল মাটি থেকে 15-20 ফিট উঁচু, 700-800 ফুট লম্বা, 100 ফুট চড় এবং 50-60টি ঘরের গ্রামে যে যেদিক দিয়ে পারে ঢুকলো এবং যেই ঘরে পারে শুয়ে পড়ল। সারা গ্রামে ডাকাত ডাকাত বলে শোর পড়ে গেল। অবস্থা বেগতিক দেখে আমি চিৎকার করে বলতে লাগলাম, ভাই সব, আমরা ডাকাত না, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আমরা ডাকাত নই, আপনারা হইচই বন্ধ করুন, আমরা ডাকাত নই। এক পর্যায়ে বাধ্য হয়ে বললাম, আপনারা চুপ না করলে আপনাদের গুলি করতে বাধ্য হব বলি G3 অটো রাইফেল তাক করলাম। কিছু লোক কথা এবং ভয়ে চুপ করল। আমি গ্রামের পুরুষদের বললাম, আপনারা মসজিদে আসেন, ফজরের নামাজের পর আপনাদের সাথে আমাদের কথা আছে।
এখানকার গ্রামদেশ অন্যান্য গ্রামের মতো না। এই গ্রামের মূল মাটি থেকে 20-30 ফুট উঁচু, 5-7 হাজার ফুট লম্বা, 50 ফুট চওড়া করে মাটি ফেলে তার উপর পরিকল্পিতভাবে 2 সারিতে ঘর, এক কোণে মসজিদ, পাঠশালা তৈরি করা। মসজিদে ফজরের আজান শেষে নামাজ হলো। আমাদের কে যে কোন ঘরে কোথায় ঘুমিয়ে নাক ডাকছে তার কোনো হদিস নেই। একমাত্র আমি গ্রামের মানুষের ভিড়ে উপচে পড়া মসজিদের বারান্দায় অস্ত্র হাতে দাঁড়িয়ে বক্তৃতা করছি। ভাই সব, আমরা ডাকাত নই। আমরা যদি ডাকাত হতাম তাহলে এতক্ষণে আপনাদের জানমাল ধন সম্পদ লুট করতাম। কিন্তু কই, আমরা তো আপনাদের কিছুই লুট করছি না, কারণ আমরা ডাকাত নই। আমরা হলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক। আপনারা হয়তো জানেন না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়, আর তাই ওই হত্যার প্রতিবাদে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আমরা ডাকাত নই, আমরা শেখ মুজিবের সৈনিক। আমরা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি এবং এই যুদ্ধের প্রয়োজনেই আমরা আজ আপনাদের কাছে আশ্রয়ের জন্য এসেছি। আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের পিতামাতার মতো। শুধু আজকের দিনের জন্য একটুখানি আশ্রয় আমরা আপনাদের কাছে চাই। আমার বক্তৃতা শুনে গ্রামের এক মহিলা বলল, উমা, ডাকাত দেখি ভালো ভালো কথা বলে। তোতা পাখির মতো আরও কত কিছুই না বোঝালাম, গ্রামবাসীও বুঝল। আমি মসজিদের বারান্দায় অস্ত্রটা বুকের উপর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। গ্রামবাসীর ডাকে আমার ঘুম ভাঙল। গ্রামবাসী আমাকে ঘুম থেকে তুলে বলল, স্যার আসেন, আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা হয়েছে। আমি বললাম, আপনি যান, আমি আসছি। তিনি বললেন, না, আমার সাথেই যেতে হবে, আপনাদের জন্য আমরা খাসি জবাই করেছি। আমি ওনার সাথে যেতে থাকলাম। একটা ঘরে আমাকে আমার আরও 3 জন সাথীসহ খাওয়াতে বসানো হলো। খেতে বসে দেখলাম সত্যি সত্যি খাসির মাংস দিয়ে খেতে দিয়েছে। মনে মনে নিজেই নিজের বক্তৃতার প্রশংসা করতে লাগলাম আর গর্ববোধ করতে লাগলাম। আমার বক্তৃতার এমনই জাদু, এবং আমি মানুষকে এমনভাবেই বোঝাতে পারি যে গ্রামের মানুষ খাসি জবাই দিয়ে আমাদের খাওয়ায়। আহ, কি যোগ্যতা আমার! খাসির মাংস দিয়ে পুরো পেট ভাত খাওয়া শেষে এলো দুধ। পেটে জায়গা না থাকায় দুধ ভাত খেতে অক্ষমতা জানালাম। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত গ্রামের মানুষেরা নাছোড়বান্দা, দুধ ভাত খেতেই হবে। তাদের উন্নয়নের কাছে নতি স্বীকার করে দুধ ভাত খেতে বসলাম। লোকমত দুধ ভাত তুলে যেই মুখে দিতে গেলাম, অমনি আচমকা গুলি শুরু হলো। ঝাঁকে ঝাঁকে গুলি বাঁশের বেড়া ভেদ করে ঘরে ঢুকতে লাগলো। বা হাতে থাকা 3G রাইফেল নিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। মুহূর্তের মধ্যে পাল্টা গুলি করতে করতে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যরা আমাদের 3 দিক থেকে ঘেরাও করে হামলা করেছে। এতক্ষণে বুঝলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত, অনুরাগী, সমর্থক, সহজ সরল গ্রামের মানুষ খাসি জবাই করে দুধ ভাত খাওয়ানোর প্রকৃত রহস্য। 300-400 লোকের বাস এই গ্রামে। গ্রামে কোনো মহিলা নেই, শিশুও নেই, এমনকি পুরুষও নেই। রয়েছে শুধু আমরা আর আমাদের সামনে, ডান দিকে এবং বাম দিকে এই 3 দিক ঘেরাও করা আর্মির সৈন্যরা। আমাদের পেছনে হাওর। হাওর মানে কুল কিনারাবিহীন এক বিশাল জলাশয়। আমাদের তড়িৎ পাল্টা আক্রমণে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়েছে। ফজরের নামাজের পর গ্রামের মানুষ আমাদের সম্পর্কে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত বোঝানোর পর আমরা যখন গভীর নিদ্রায় মগ্ন, তখন গ্রামের মানুষরা বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করে এবং জেনারেল মাহমুদুল হাসানের পরিকল্পনা অনুযায়ী আমাদের খাওয়ার জন্য খাসি জবাই করে মাংস এবং দুধ ভাত খাওয়ার আয়োজন করা হয়। আমরা ঘুমে থাকতেই মুষ্টিমেয় কয়েকজন লোককে আমাদের খাওয়ার জন্য রেখে গ্রামের বাকি মহিলা, শিশু এবং পুরুষ সকলকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। হিসাবটা এরকম ছিল, আমরা খাসির মাংস দুধ ভাত দিয়ে ভাত খেতে ব্যস্ত থাকব, আর মাহমুদুল হাসানের সৈন্যরা 3 দিক থেকে ঝটিকা আক্রমণ করে আমাদের জীবিত ধরে নিয়ে যাবে। আমাদের সঙ্গে থাকা অত্যাধুনিক সমরাস্ত্র সম্পর্কে মাহমুদুল হাসানের সঠিক ধারণা ছিল না। তিনি আমাদের আন্ডার এস্টিমেট করেছিলেন, অস্ত্রশস্ত্রে দুর্বল মনে করেছিলেন। ফলে প্রায় 3 শতাধিক সৈন্য নিয়ে 3 দিক থেকে ঘেরাও করে আক্রমণ করেও আমাদের কাবু করতে পারেননি। আমরা তড়িৎ পাল্টা আক্রমণের মাধ্যমে মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করে দিই। জেনারেল মাহমুদুল হাসান হেলিকপ্টারের সাহায্যে অস্ত্র এবং সৈন্য সমাবেশ করতে থাকে। আমরা হেলিকপ্টার লক্ষ্য করে 6 ইঞ্চ মর্টার থেকে গোলা নিক্ষেপ করলে হেলিকপ্টার পালিয়ে যায়। কিন্তু ইতিমধ্যে জেনারেল মাহমুদুল হাসান এবং তার সৈন্যবল ও অস্ত্রবল বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি করে। প্রচণ্ড গতিতে যুদ্ধ চলতে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্য আমাদের জীবিত কিংবা মৃত অবস্থায় পরাস্ত করা, আর আমাদের লক্ষ্য প্রাণে বাঁচা। যুদ্ধের কৌশলগত কারণে আমাদের অবস্থান ছিল অনেক সুবিধাজনক, কারণ আমরা ছিলাম গ্রামে অর্থাৎ উঁচু জায়গায়, আর সেনাবাহিনী ছিল ধান খেতে অর্থাৎ নিচু জায়গায়। যুদ্ধে আমাদের এমএমজি মেশিনগান চালক, উপজাতীয় গাঢ় তরুণ আশু মারাক ও তার অল্প বয়সী তরুণ সহকারী চালক 3 বন্ধু মারাক ফিল্মের নায়কের মতো অভূতপূর্ব সাহসিকতার সঙ্গে 100 রাউন্ড গুলির 1 চিন বিশিষ্ট এমএমজি মিডিয়াম মেশিনগান চালাতে থাকে। এমএমজির সামনে 2টি পা আছে। এই পা দুটি মাটিতে রেখে শুয়ে থেকে
তারপর এমএমজি চালাতে হয়। কিন্তু আশুমারাকে রীতি বা প্রশিক্ষণের তোয়াক্কা না করে 100 রাউন্ড গুলির এক চেইন এমএমজি হাতে নিয়ে দাঁড়িয়ে সিনেমার নায়কের মতো শত্রুকে ঘায়েল করতে লাগলো। আর তার সাথে তাল মিলিয়ে কিশোর তরুণ যুবক দিনবন্ধু চেইনে দ্রুত 100 রাউন্ড গুলি ভরে চেইন এমএমজিতে ফিট করে দিতে লাগলো। সিনেমায় যেমন নায়ক একের পর এক শত্রু নিধন করে যায় কিন্তু নায়কের গুলি লাগে না, বাস্তব যুদ্ধেও আশুমারা ওরকম একের পর এক শত্রু নিধন করে যেতে লাগলো কিন্তু আশুমারাকের গায়ে শত্রুর গুলি লাগলো না। আমরা প্রকৃত অর্থে চারদিক থেকেই ঘেরাও, আমাদের পালাবার কোনো পথ নেই, কারণ 3 দিকে সেনাবাহিনী আর একদিকে কুলকিনারাবিহীন হাওড়ের বিশাল জলরাশি। পালাবার কোনো পথ নেই। জেনারেল মাহমুদ হাসানের ধারণা ছিল আমরা আর কতক্ষণ যুদ্ধ করব, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 24 ঘন্টা, 1 দিন, 2 দিন, তারপর কি হয় মৃত্যু না হয় বন্দি। আসলেও তাই, আমাদের তো পালাবার কোনো পথই নেই। প্রচণ্ড যুদ্ধ, কেউ কারো নাহি ছাড়ে সমানে সমান। আমি চিন্তিত হলাম। ক্রলিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে নিজেদের সর্বশেষ অবস্থানটা দেখে নিলাম। যুদ্ধ শুরু হয়েছে দুপুরবেলা, এখন প্রায় সন্ধ্যা হয়। মনে মনে সেলফ ডিসিশন কী নেব ভাবতে লাগলাম। ধরা পড়ব না আত্মহত্যা করব। ঠিক এমন সময় আমাদের কমান্ডার সুকুমার বাবু ঠিক এই ভাষায় বললেন, কে আছো জওয়ান হওয়া গোয়ান, হাকিছে ভবিষ্যৎ। বলি আমাকে বললেন, ওই উত্তর দিকে হিজল গাছগুলোর আড়ালে যে সৈন্যগুলো আছে তাদের যদি এক ঝটিকা আক্রমণে নিহত বা সরিয়ে দিতে পারো তাহলেই কেবল আমরা বাঁচতে পারি, কারণ ওই একটিমাত্রই পথ আছে পালাবার। কমান্ডারের কথাটা শুনে এতক্ষণ মনে মনে যে সেলফ ডিসিশনের কথাটা ভাবছিলাম তার সুরাহা হয়ে গেল। সিদ্ধান্ত নিয়ে ফেললাম, সেনাবাহিনীর হাতে হয় নিহত বা তাড়িয়ে দেব অথবা নিজেই মরব। 3 জন সাথী বন্ধুকে ইশারায় কাছে ডাকলাম। আমি সহ 4 জনের একটা সুইসাইড স্কোয়াড গঠন করলাম। যদিও পরিস্থিতি এবং পরিবেশে আমরা সকলেই সুইসাইড স্কোয়াড মেম্বার হয়ে গেছি। তারপর একটা সামান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে একে অপরের সাথে কর্মর্দন করে গুলি করতে করতে হিজল গাছের বাগানের দিকে ঝটিকা আক্রমণ করলাম। নিজেদের গায়ে গুলি লাগতে পারে সেই পরোয়া করলাম না, শুধু আক্রমণ আর সামনের দিকে এগিয়ে গেলাম। যুদ্ধের ধরন পাল্টে গেল। এতক্ষণে আমরা শুধু শত্রুর আক্রমণ প্রতিহত করতে আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ করেছি। শত্রুর ঝাঁকে ঝাঁকে গুলি আমাদের দিকে আসছে, এতে আমাদের কোনোই ভ্রুক্ষেপ নেই। আমরা তো মরার জন্যই এসেছি। মিনিট 15-এর মধ্যেই আমরা হিজল বাগান দখল করে ফেললাম। আর্মির হেলমেট, বুট এবং জায়গায় জায়গায় রক্ত দেখে অনুমান করলাম এখানে সেনাবাহিনীর বেশ সদস্য হতাহত হয়েছে, যার ফলে হতাহত সৈন্যদের নিয়ে বাকি সৈন্যরা এই স্থান ত্যাগ করে অন্যত্র অবস্থান নিয়েছে। হিজল বাগান আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা কমান্ডারের অপেক্ষায় রইলাম। সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে এলো, চারিদিকে খুটখুটে অন্ধকার। যুদ্ধের তেজ কমে এলো। এখন এমনই একটা সময় যখন আকাশে চাঁদের ভগ্নাংশ ওঠে রাত 10টা-11টায়। আকাশে চাঁদ ওঠার আগেই এই অন্ধকারই আমাদের পালিয়ে যেতে হবে। কতক্ষণ জানি না, তবে অনেকক্ষণ হলো আমাদের কমান্ডার এবং অন্য সাথীদের অপেক্ষায় আমরা বসে আছি। চাঁদ উঠলে আমাদের পালানো কঠিন হয়ে পড়বে। চাঁদের আলোয় আমাদের দেখলেই গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবে। পালাতে পারা তো দূরের কথা, চাঁদ উঠলেই আমাদের হয় পজিশনে থাকতে হবে, নইলে মারা যেতে হবে। এখনো কমান্ডার এলো না। আল্লাহর কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, তুমি আজ যদি মেঘে চাঁদ ঢেকে রাখো তাহলে আমরা বেঁচে যাব, নইলে আমরা মারা যাব। অনেকক্ষণ হয়ে গেল, আমাদের কমান্ডার এবং অন্য সাথীরা এখনও এলো না। আবারও সেলফ ডিসিশন নিলাম এবং সাথে 3 সাথীকে জানালাম আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এর মধ্যে কমান্ডার এবং অন্য সাথীরা না এলে আমরা পালিয়ে যাব, কারণ আকাশে চাঁদ উঠলে আর পালাতে পারবো না। পালাতে হলে চাঁদ ওঠার আগেই পালাতে হবে। এই হিজল বাগানের পরেই থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যরা পজিশনে আছে। আকাশের চাঁদ উঠে গেলে চাঁদের আলোয় হিজল বাগান থেকে ধান খেতে যাওয়া মাত্রই পজিশনে থাকা সৈন্যরা আমাদের দেখতে পাবে, আর দেখা মাত্রই সৈন্যরা গুলি করে আমাদের ঝাঁকড়া করে দেবে। অতএব কিছুক্ষণের মধ্যেই পালিয়ে যেতে হবে। কিছুক্ষণ পরে বললাম, আমি এখন পালিয়ে যাব, তোমরা যদি যেতে চাও তাহলে আমার সঙ্গে যেতে পারো। 4 জন মিলে পালাতে লাগলাম। খুটখুটে অন্ধকার, নিজেকেই নিজে দেখা যায় না। আমরা 4 জন একে অপর থেকে যাতে বিচ্ছিন্ন না হয় সেজন্য গায়ে গা মিশিয়ে পথ চলতে লাগলাম। হিজল বাগান থেকে ধান খেতে এসে পড়লাম। ধান খেতে কিছুক্ষণ চলার পর আমরা দাঁড়িয়ে পড়লাম। এত অন্ধকার যে আমরা কি সোজা হাঁটছি না জায়গায় ঘুরছি কিছুই বুঝছি না। তবে এইভাবে যে পালাতে পারবো না তা বুঝতে পারলাম। হয়তো সারা রাত হেঁটে দেখা যাবে আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গাতেই ঘুরপাক খাচ্ছি। সাথে 3 জন ঘাবড়ে গেল, আমিও ঘাবড়ে গেলাম। একজন জিজ্ঞেস করল, এখন উপায় কি? আমি বললাম, দাঁড়িয়ে তো থাকা যাবে না, হাঁটতে হবে, তাতে যা হয় হবে। তবে সকলেই খেয়াল রাখবে, গ্রামের মানুষ যে পথে চলে সেই পথের ঘাস উঠে সাদা মাটির পথ হয়। সেই পথ অন্ধকারেও আবছা দেখা যাবে। আমরা হাঁটতে হাঁটতে সেই পথ পেলে একটা উপায় হবে। আমাদের এক সাথী বিমল বলল, দাঁড়ান,
আমার পায়খানা পেয়েছে। আমরা দাঁড়ালাম। বিমল পায়খানা করতে বসে বলল, পেয়েছি, পথ পেয়েছি। আমরা দেখলাম, হ্যাঁ, এই তো মানুষের গ্রামের পায়ে চলার পথ। বিমলের পায়খানা শেষে খুঁজে পাওয়া পথ ধীরে ধীরে হাঁটতে লাগলাম। মনে অনেক ভয়, এই পথ না হারায়। সাথী নওশের আলী নসু বলল, দাঁড়ান, আমার শরীর কেমন ভারী হয়ে যাচ্ছে। বললাম, ভারী হোক আর হালকা হোক, দাঁড়াবার সময় নেই বন্ধু। এর মধ্যেই দেখলাম একটা লোক ধান খেতে বসে বিড়ি বা সিগারেট খাচ্ছে। প্রতি টানে টানে ফুলকি দিয়ে স্পষ্ট আগুন দেখা যাচ্ছে। আমি নিশ্চিত হলাম এই লোক বেসামরিক লোক, মানে পাবলিক। কেননা কোনো সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত লোক এই সময়ে এই রাতে এই যুদ্ধ ময়দানে বিড়ি বা সিগারেট খেতে পারে না। সামরিক প্রশিক্ষণকালেই যুদ্ধ ময়দানে রাতের বেলায় বিড়ি বা সিগারেট খাওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে বিশেষ তামিল দেওয়া হয়। সাথে বন্ধুদের বললাম, এই লোককে গান পয়েন্টে আমাদের সাথে নিয়ে পালাতে হবে। আপনারা বিড়ির আগুন লক্ষ্য করে ক্রলিং করে ওই লোকের 2-3 হাত সামনে গিয়ে অবস্থান নেবেন। আমি ক্রলিং করে পেছন দিক দিয়ে ওই লোকের গান পয়েন্টে প্রবেশ করব, যাতে ওই লোক চিৎকার অথবা দৌড়ে পালাতে না পারে। আমাদের কোনো প্রকাশ শব্দ করা চলবে না, এটা মনে রেখে কাজ করতে হবে। আমরা ক্রলিং করে যাওয়া শুরু করলাম। আমি ঠিক পেছন দিক দিয়ে ওই লোকের পিঠে হাত রেখে বললাম, কেডা? লোকটি থাপড়ে গিয়ে বলল, আমি 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 ধমকে শুরু বললাম, চুপ। এরপর ধীরে ধীরে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? ভদ্রলোক বললেন, জিতেন হাজং। নামটি আমার চেনা চেনা লাগলো, তবুও G3 রাইফেলের ব্যারেল পিঠে ঠেকিয়ে বললাম, আমাদের পথ দেখিয়ে নিয়ে চলুন, নইলে গুলি করে মেরে ফেলব। আমরা কাদেরিয়া বাহিনী লোক। সঙ্গে সঙ্গে ভদ্রলোক বললেন, আপনাদের জন্যই তো আমি নৌকা নিয়ে এসেছি। বললাম, নৌকা? নৌকা কোথায়? সে বলল, খাটে। বললাম, চলুন আগে খাটে যাই। জিতেন হাজং হলেন কমরেড মনির সিং এর কমিউনিস্ট পার্টির সদস্য। সংগ্রামী ও বিপ্লবীদের সাহায্য করেই তার ধর্ম। সুনামগঞ্জ সীমান্ত এলাকার বাসিন্দা চিরকুমার জিতেন হাজং চিরকাল মানুষের সেবা করেই জীবন কাটিয়ে দিচ্ছেন। এই সুনামগঞ্জ অঞ্চলের মোটামুটি সমস্ত মানুষ জিতেন হাজংকে চেনে। তিনি ইতিহাস প্রসিদ্ধ তেভাগা আন্দোলন, লাঙ্গল, যার জমিদার এবং জমিদারি প্রথা বাতিল, এসব আন্দোলনের বিপ্লবী যোদ্ধা ছিলেন। যৌবন বয়সে তিনি কমরেড মনি সিং এর সহযোদ্ধা ছিলেন। তিনি ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহে তার ধনুক নিয়ে ব্রিটিশ সৈন্যদের সাথে যুদ্ধ করেছেন। 71 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা হয়েছিলেন, কিন্তু ওই অঞ্চলে তেমন একটা যুদ্ধ না হওয়ায় তিনি যুদ্ধ করতে পারেননি বলে দুঃখিত। আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ জিতেন হাজংয়ের কাছে নেশার মতো লাগে। সীমান্তে আমাদের ঘাঁটিতে তিনি একবার এসেছিলেন। যোদ্ধাদের জিতেন হাজং ভালোবাসেন। নিজের বিপদ উপেক্ষা করে যোদ্ধাদের সাহায্যে এগিয়ে আসতে তিনি দারুণ আনন্দ পান। তাই আমরা যখন সীমান্ত থেকে দেশের ভেতরে ঢুকি, তখন থেকেই নিরাপদ দূরত্বে থেকে তিনি আমাদের ছায়ার মতো অনুসরণ করছেন। এই অঞ্চল তার এতই নখদর্পণে যে আমরা যখন রাতে রওনা হতাম, তিনি সহজেই অনুমান করে নিতে পারতেন আমরা এক রাতে পায়ে হেঁটে কত দূরে এবং কোথায় গিয়ে পৌঁছাতে পারি। পরের দিন তিনি আবারও আমাদের কাছাকাছি কোনো এক জায়গায় অবস্থান নিতেন, কিন্তু সরাসরি আমাদের কাছে আসতেন না। এই অঞ্চলের হিন্দু মুসলমান সকলের কাছেই তার সমাদর ছিল। ঘর সংসার ত্যাগী চিরকুমার এই পুরুষের কাজই ছিল আজ এই গ্রাম, কাল অন্য গ্রাম ঘুরে বেড়ানো। ঘাটে এসে দেখলাম সত্যি একটা বড় জেলে নৌকা রয়েছে, সঙ্গে 3 জন মাঝি। জিতেন হাজং সহ আমরা 4 জন নৌকায় উঠে বসলাম। আমাদের 4 জনের একজন হলো কমান্ডারের ছোট ভাই অরুণ সরকার। নৌকায় উঠেই অরুণ সরকার বলল, দাদার ছাড়া যাবো না, দাদারে আনার ব্যবস্থা করেন। দাদা বলতে সে বোঝাচ্ছিল কমান্ডার সুকুমার সরকার। জিতেন হাজং বললেন, তোমরা নৌকায় বহো, আমি কমান্ডারকে খুঁজে আনি। জিতেন হাজং কমান্ডার সুকুমার বাবু এবং অন্য সাথীদের নিয়ে খুঁজে আনতে গেল। আমরা 4 জন নৌকা থেকে নেমে শুয়ে পজিশন নিয়ে থাকলাম। একসময় অন্ধকারে দেখলাম খুবই কাছাকাছি একদল সৈন্য সারিবদ্ধভাবে লাইন দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা 4 জন পজিশনে চুপ করে শুয়ে থাকলাম। সৈন্যরা আমাদের 2-3 হাত দূরে দিয়ে নৌকার দিকে এগিয়ে গেল। এরপর কমান্ডার সুকুমার বাবু আস্তে আস্তে কোকিলের কণ্ঠে কু কু করে ডাক দিলেন। আমরা বুঝতে পারলাম এই সৈন্যদল আমাদের সাথী। আমরা পাল্টা কুকু ডাক দিয়ে তাড়াতাড়ি নৌকার দিকে গেলাম। সারসার দ্রুত সবাই নৌকায় উঠে পড়লাম। নৌকা ছেড়ে দিল। অতিরিক্ত বৈঠা এবং মাস্তুল দিয়ে আমরাও নৌকা বাইতে লাগলাম। আকাশে চাঁদ ওঠার আগেই অন্তত 2-3 মাইল দূরে চলে যেতে হবে। দ্রুত গতিতে নৌকা চালাতে লাগলো। 2/3 ক্ষয় হয়ে যাওয়া চাঁদ চতুর্দিকে হালকা রূপসী আলো ছড়িয়ে দিচ্ছে। চাঁদের মিষ্টি পরিষ্কার আলোতেই সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। কুলকিনারাবিহীন বিশাল জলরাশির মাঝে একটা নৌকায় আমরা সবাই বসে আছি। এতক্ষণে আমাদের মুখে কথা ফুটল। আমরা সবাই আশ্চর্যজনকভাবে বিধাতার কৃপায় সম্পূর্ণ অক্ষত অবস্থায় পালিয়ে এসেছি। এই যেন কিছুতেই বিশ্বাস হতে চায় না। মনের আনন্দে মনে হলো উচ্চকণ্ঠে গান গাই। আমাদের এই বাঁচার পিছনে যার একক অবদান, তিনি আর কেউ নন। তিনি হলেন মানুষের সেবায় উৎসর্গকৃত প্রাণ
জিতেন হাজং। জিতেন হাজংয়ের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই, ঋণের শেষ নেই। কোনোদিন কি এমন আসবে যেদিন জিতন হাজংয়ের ঋণ শোধ করার অন্তত চেষ্টা করা যাবে? ভোর হলো, নৌকা তীরে ফিরল। আমরা সবাই নৌকা থেকে নেমে পড়লাম। জিতেন হাজংকে বুকে জড়িয়ে ধরে বিদায় নিলাম। আবারও পথ চলতে শুরু করলাম। এবার পথ চলার লক্ষ্য হলো সীমান্তের দিকে। উদ্দেশ্য সীমান্তের নিকটবর্তী জায়গা দিয়ে আমরা ঘুরতে থাকবো। জনগণের অবস্থা খুব একটা ভালো দেখলাম না। আমাদের হাতে অস্ত্র আছে বলে জনগণ আমাদের কিছু বলেনি, কিন্তু মনে হচ্ছে পারলে জনগণ আমাদের ধরে ফেলে। জনগণকে এত বোঝাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্রষ্টা, তাকে অন্যায়ভাবে হত্যা করা ইত্যাদি, কিন্তু জনগণ গ্রহণ করছে না, কেবলই প্রত্যাখ্যান করছে। মনটা ভীষণ খারাপ। তাহলে কি শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা শূন্যের কোটার চেয়েও নিচে নেমে গেছে? জনগণ যদি আমাদের আশ্রয় না দেয় তাহলে আমরা গেরিলা যুদ্ধ করব কিভাবে? জনগণ আর গেরিলা যোদ্ধার সম্পর্ক হতে হবে পানি আর মাছের। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, গেরিলা যোদ্ধাও জনগণ ছাড়া বাঁচে না। পানি যদি মাছকে আশ্রয় না দেয় তাহলে মাছের যেমন নিশ্চিত মৃত্যু হবে, ঠিক জনগণ যদি গেরিলা যোদ্ধাকে আশ্রয় না দেয় তাহলে গেরিলা যোদ্ধারও নিশ্চিত মৃত্যু। মনে নানান প্রশ্ন। শেখ মুজিবুর রহমান কি মানুষের কাছে এতই অগ্রহণযোগ্য হয়ে পড়েছিল? তাকে এইভাবে খুন করা হলো, আমরা তার প্রতিবাদে যুদ্ধ করতে এলাম, অথচ জনগণ আমাদের গ্রহণই করছে না। আসলে সশস্ত্র প্রতিবাদী শেষ কথা নয়। আমরা যারা শেখ মুজিবের অনুসারী, আমাদের নিজেদের কর্ম এবং জনগণকে বোঝানোর মাধ্যমে ধীরে ধীরে আবারও শেখ মুজিবের প্রতি মমত্বশীল করে তুলতে হবে এবং শেখ মুজিবুর রহমানের হারানো জনপ্রিয়তা আবারও ফিরিয়ে আনতে হবে। তাহলে কেবল আমরা সশস্ত্র যুদ্ধ বা নিরস্ত্র লড়াইয়ে বিজয়ী হতে পারব। এছাড়া আমাদের অন্য কোনো বিকল্প নেই। জেনারেল মাহমুদুল হাসানের সৈন্যরা জনগণের মাধ্যমে আমাদের গতিবিধি খবরাখবর নিয়ে পথে পথে অ্যাম্বুশ করতে থাকলো। অ্যাম্বুশ মানে আগে থেকেই ফাঁদ পেতে বসে থাকা। আমরা এক সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল মাহমুদুল হাসানের অ্যাম্বুশে ফাঁদে পা দিলাম। সন্ধ্যায় এক আখ্যাতের পাশ দিয়ে যাওয়ার সময় আগে থেকেই অ্যাম্বুশ করে ফাঁদ পেতে বসে থাকা বাংলাদেশ আর্মির সৈন্যরা অতর্কিতে আমাদের উপর আক্রমণ করল। আমরা আখ্যাতের ভেতরে আশ্রয় নিয়ে পাল্টা জবাব দিলাম। প্রথমে তীব্র লড়াই শুরু হলো, তারপর রাতভর থেমে থেমে সংঘর্ষ চলতে লাগলো। রাত পোহালো, ভোর হলো। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর সৈন্যরা দুর্বার গতিতে পুনরায় আক্রমণ শুরু করলো। আমরা তার যথাযথ জবাব দিতে লাগলাম। যতই বেলা বাড়তে লাগলো, আক্রমণ পাল্টা আক্রমণ ততই বাড়তে লাগলো। আমরা যে আখ্যাতে আশ্রয় নিয়েছিলাম, গুলিতে সেই আখ্যাতের আখ ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো। আমাদের গুলি ক্রমশ ফুরিয়ে যেতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো। ধীরে ধীরে আমাদের অস্ত্রগুলো একের পর এক থেমে যেতে লাগলো। যখনই আমাদের একটা অস্ত্র থেমে যায় তখনই বুঝতে পারি আমাদের সাথী যোদ্ধার গুলি হয় শেষ, অথবা আহত কিংবা নিহত হয়েছে। সন্ধ্যা নাগাদ আমাদের একের পর এক প্রায় সকল অস্ত্র থেমে গেল, অর্থাৎ আমাদের প্রায় সকল সাথীর গুলি শেষ অথবা আমাদের প্রায় সাথী নিহত। সন্ধ্যা হওয়ার সাথে সাথে অবস্থা বেগতিক দেখে আমি ক্রলিং করে আখ্যাত থেকে বেরিয়ে ধান খেতে ঢুকে পড়ি। সারা রাত ক্রলিং করার পর যখন সকাল হয় তখন আমি কোথায় তা আমি জানি না। ধান গাছের পাতা আর শীষের ধারে আমার সমস্ত শরীর কেটে ফালি ফালি হয়ে সারা দেহ থেকে বিন্দু বিন্দু রক্ত বের হতে থাকে। দীর্ঘ সময় ক্রলিং করার ফলে আমার দুই হাঁটু, হাতের দুই কনুই এবং বুক চিরে ক্ষতবিক্ষত হয়ে গেছে। শরীরে অসহ্য যন্ত্রণা, দেহে বল নেই, দেহ আর চলে না, নিস্তেজ। জীবনের মায়ের ত্যাগ করে ধান খেতেই পড়ে রইলাম। একসময় ঘুমিয়ে পড়লাম, নাকি জ্ঞান হারিয়ে ফেললাম জানি না। যখন হুঁশ ফিরে এলো তখন দেখি একটি কুকুর আমার নাক শুকছে। ধপ করে উঠে বসতে কুকুরটি 3-4 হাত পিছনে সরে গেল। আমার পাশেই পড়ে আছে আমার জীবন রক্ষাকারী G3 অটো রাইফেল আর 2টো ম্যাগাজিন। আমার কিছুই মনে নেই কেন আমি এই অবস্থায় এখানে। পেটে প্রচণ্ড ক্ষুধার জ্বালায় আমি অস্থির। চিন্তা করছি আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব। ধীরে ধীরে আমার সমস্ত কিছু মনে হতে লাগলো। আমি আবার ভয় পেয়ে গেলাম, শত্রুর ভয়, মৃত্যুর ভয়। সঙ্গে সঙ্গে আমার মরণের সাথী, বাঁচার সাথী প্রিয়তমা G3 অটো রাইফেলটা আর ম্যাগাজিন দুটো হাতে তুলে নিলাম। এখনও একটা ম্যাগাজিন পুরো গুলি ভর্তি, অন্যটা অর্ধেক ভর্তি। আর G3-র সাথে ফিট করা ম্যাগাজিনে 20 রাউন্ড গুলির মধ্যে 3 রাউন্ড গুলি আছে, কিন্তু গুলির ব্যাগটা কোথায় জানি না। এখন সকাল না দুপুর না বিকাল কিছুই বুঝতে পারছি না।